গুড মর্নিং। শুরু করছি এডুকেশন অনলাইন অনুষ্ঠান। আজকে আমরা যেমনটা তোমরা জানো যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পাশাপাশি আমরা আইসিএসসি এবং সিবিএসসি বোর্ডের পরীক্ষার সম্ভাব্য কোয়েশ্চেনপত্র নিয়ে বা সাজেশন নিয়েও তোমাদের সাথে কথা বলি। আজকে আইসিএসসি বোর্ডের ক্লাস 10-এর ইতিহাসের সাজেশন নিয়ে কথা বলবার জন্য আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন স্যার কৌশিক নন্দী। স্যার, আপনাকে স্বাগত জানাই। তোমরা যেমনটি জানো যে এপ্রিল মাসের মিডলে শুরু হচ্ছে আইসিএসসির এক্সাম, তো হাতে গোনা কয়েকটা মাত্র দিনই বাকি আছে। তো এই মুহূর্তে তোমরা তৈরি থেকো, স্ক্রিনে দেওয়া টেলিফোন নাম্বারে প্রয়োজনে ফোন করতে পারো এবং তোমরা অবশ্যই এই অনুষ্ঠান কিন্তু ইউটিউবে দেখতে পাবে, আমাদের ফেসবুক পেজেও অবশ্যই তোমরা এই অনুষ্ঠান পরবর্তী ক্ষেত্রেও দেখতে পাবে। যদি মনে হয় যে কোনো বিষয়টা হয়তো মিস করে গেলে সেটা তোমরা ফেসবুকে বা ইউটিউবে দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করি আমাদের আজকের ক্লাসরুমের আলোচনা। ছোট বন্ধুরা, তোমাদেরকে স্বাগত। খুব টেনশনে আছো, খুব সামনেই তো এপ্রিল, অলরেডি অনেকের সামনেই এপ্রিল মাসটা অলরেডি রয়েছে। এপ্রিল মাসেই তোমাদের শেষের দিকেই তোমাদের ফাইনাল এক্সাম। তো এতদিন যার জন্য প্রিপারেশন নিয়েছো, এতদিন ধরে তোমরা এটা করেছো, হবে কি হবে না এই নিয়ে একটা দোটানা ছিল। এখন কিন্তু ফাইনালের ঘন্টি বেজেই গেছে, অলরেডি বেল বেজে গেছে, তোমাদের পরীক্ষার ডেটও ঘোষণা হয়ে গেছে। এত সাবজেক্ট, এত পড়া, কিভাবে করব এই নিয়ে তা আমাদের যদি একটু সাজেশন ভিত্তিক করা যায়, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটাকে আমরা অনেক তাড়াতাড়ি করতে পারবো। তো সেটা মনে মনে ভাবছো। আমি আজকে তোমাদের সুবিধার জন্যই, কারণ পার্ট 2 যেটা হয়েছে, তোমাদের যেটা অলরেডি একটা চ্যাপ্টার 40 নাম্বার হয়ে গেছে এমসিকিউ, এখন যে বাকি রয়েছে 30+10, মানে 30 নাম্বার তোমার, 10 নাম্বার তোমার প্রথমে হয়েছে এমসিকিউ রয়েছে, তার পরবর্তীকালে 30 নাম্বার যেটা রয়েছে যেটা হচ্ছে আমাদের রিটিন। তো আমি আজকে টোটালি এমসিকিউর উপর একটা মোটামুটিভাবে একটা সাজেশন দিচ্ছি, যে সাজেশনটা আশা করি তোমাদের ওইখান থেকেই পড়তে পারে। তোমরা সেগুলো একটু দেখে নাও, দেখে নিলে কিন্তু অনেক মানে এই পরীক্ষার আগে, শেষ মুহূর্তের সাজেশনের আগে কিন্তু এটা কিন্তু খুব দরকারি। তো আমি সেই বিষয় থেকে শুরু করবো আসতে। তো তোমরা আস্তে আস্তেই বলবো, তোমরা জট ডাউন করে নিতে পারো খাতার মধ্যে, সেখান থেকে খাতার মধ্যে ওখান থেকে করে তোমাদের আনসারটাও আমি পরে আমি একটা শেষ হয়ে যাবে তখন চ্যাপ্টার, আমি ওই আনসারটাও কিন্তু আমি আস্তে আস্তে ডিকটেট করবো। সেই ডিকটেট করলে তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারবে। দেখো, প্রথমে তোমাদের মনে করেই সিভিক্সের অনেকগুলো চ্যাপ্টার আছে। ফার্স্ট চ্যাপ্টারটা বাদ দিয়ে সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু, যেখানে সেকেন্ড চ্যাপ্টারটা তোমাদের ইউনিয়ন এক্সিকিউটিভ, যেটা হচ্ছে দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য ভাইস প্রেসিডেন্ট, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা থেকে শুরু। তো এই চ্যাপ্টারটা থেকে কিন্তু আমি আজকে মোটামুটিভাবে একটা এমসিকিউ, তো তোমাদের তো ওয়ান ওয়ার্ডের কোনো সাজেশন হয় না, তবুও আমি চেষ্টা করছি যতটা সাজেশন, যে টাইপের কোশ্চেনগুলো বিগত সাল থেকে ইয়ার থেকে পড়েছি, সেই ইয়ার থেকে কোশ্চেনগুলো আমি একটু ডিসকাস করার চেষ্টা করছি। ফার্স্ট হচ্ছে দ্য ইউনিয়ন এক্সিকিউটিভ, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য ভাইস প্রেসিডেন্ট, এই চ্যাপ্টারের ফার্স্ট কোশ্চেন হচ্ছে হুজ প্রায়র পারমিশন ইজ রিকোয়ার্ড টু ইন্ট্রোডিউস certain types of bills in the parliament. Whose prior permission is required to introduce certain types of bills in the parliament? মানে এখানে কোশ্চেন পড়ার আগে তোমরা কিন্তু আনসার করার আগে কোন কোশ্চেনগুলো মানে কোশ্চেনটা খুব ভালো করে পড়বে, না করলে কিন্তু উত্তর দিতে পারবে না। তাহলে কোশ্চেনটা কি বলেছে, কার প্রায়র পারমিশন লাগবে, যেটা হচ্ছে আমাদের কোনো শার্টের বিলসটা সমস্ত কিছু পাস করার জন্য। তোমরা নিশ্চয়ই জানো এই প্রায়র পারমিশন, যদি কার প্রায়র পারমিশনটা প্রথমে লাগবে, যে পারমিশনের জন্য তোমরা কিন্তু সার্টেন টাইপ এতে সমস্ত কিছু লাগবে। তাহলে কীরকম লাগবে তোমার, দেখো প্রতিটা বিল একটু এদি ভালো করে মনে রেখো, যে প্রত্যেকটা বিল, প্রতিটা বিল তোমার সবচেয়ে প্রথম কথা, যে একটা বিল লোকসভাতে পাস করার পর, রাজ্যসভাতে যাওয়ার পর, তারপর আলটিমেট প্রেসিডেন্টকে যায়। প্রেসিডেন্ট যতক্ষণ না স্বাক্ষর না করে, ততক্ষণ যদি সাইন না করে, ততক্ষণ পর্যন্ত সেই বিলটা অ্যাক্টে পরিণত হয় না। তাহলে ফার্স্ট তোমাদের প্রশ্নের আনসারটা তোমরা বুঝেই গেলে যে প্রেসিডেন্ট অবশ্যই দরকার। এইখানে কিন্তু আরেকটা কোশ্চেন পড়ে, যে এই কোশ্চেনটা তোমরা পড়ে, কোন বিলটা মানি বিল বা ফিনান্স বিল বা অর্ডিনারি বিল, এই বিলটাকে পার্লামেন্টে যখন এটা হবে, এই বিলটাকে কোনো মানে আলাদা করার জন্য কে প্রথম এই জিনিসটা সাইন করবে, যে এটা কোনটা কে বলবে, এটা মানি বিল না ফিনান্সিয়াল বিল না অর্ডিনারি বিল, দ্যাট শুড বি স্পিকার। এটা কিন্তু স্পিকার হবে, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা কি, ওয়াই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ রেফার টু দ্য নমিনাল হেড অফ দ্য স্টেট। কেন প্রেসিডেন্টকে বলা হয় আমাদের এই নমিনাল হেড অফ দ্য স্টেট, মানে ওটাকে নামকরণ, মানে তিনি কিন্তু সমস্ত কিছু, মানে বয়স্ক ফ্যামিলিতে এখন আমাদের যেমন গ্র্যান্ডফাদার যেমন থাকে, ওনার নামই সমস্ত কিছু চলে। উনি হয়তো বয়স হয়েছেন বা সমস্ত কিছু হয়েছেন, বাকিরা কিন্তু তার গ্র্যান্ডফাদার ছেলে, অর্থাৎ তোমার যদি মনে করো পরিবার, তোমার বাবা বা কাকারা, তারাই কিন্তু সমস্ত কিছু এতে থাকে। সেরকমভাবে আমাদের ঠিক এটা যেটা পড়া হয়েছে, যেহেতু আমাদের পার্লামেন্ট অ্যান্ড গভর্নমেন্ট ইনডাইরেক্ট পদ্ধতিতে আসে, তো সেই ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে
সেখানে কিন্তু আমাদের পার্লামেন্টারি কমিটির প্রেসিডেন্ট কিন্তু আমাদের সর্বোচ্চ হেড, বাট দিস হেড ইজ কল্ড হচ্ছে নমিনাল হেড, হি ইজ নট এ ক্যাবিনেট স্টল, কখনো তিনি কিন্তু আমাদের এর মধ্যে কিন্তু এক্সিকিউটিভ হেড যদি বলা হয়, যদি পরিষ্কারভাবে বলা হয় যদি রিয়েল এক্সিকিউটিভ হেড তিনি কিন্তু নন। রিয়েল এক্সিকিউটিভ হেড হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার, সেই জন্য প্রাইম মিনিস্টারকে বলা হয় হি ইজ দ্য কিস্টোন অফ ক্যাবিনেট আর্চ, মানে ক্যাবিনেট আর্চের মধ্যে তিনি হচ্ছেন কিস্টোন। নেক্সট ওয়ান, বাট হোয়াট ডাজ দ্য টার্ম ইমপিচমেন্ট ইমপ্লাইড ইন দ্য কনটেক্সট অফ দ্য প্রেসিডেন্ট? ভালো করে কোশ্চেনটা আরেকবার বলছি, হোয়াট ডাজ দ্য টার্ম দ্য ইমপিচমেন্ট ইমপ্লাইজ ইন দ্য কনটেক্সট অফ দ্য প্রেসিডেন্ট? প্রেসিডেন্টের ক্ষেত্রে ইমপিচমেন্ট কথাটি কেন কেন এই টার্মটা কেন ইউজ করা হয়েছে যে প্রেসিডেন্টের ক্ষেত্রে? তাহলে প্রেসিডেন্টের ক্ষেত্রে ইমপিচমেন্ট কথাটা কী বা কেন ইউজ করা হয়? তোমরা নিশ্চয়ই জানো যে আর্টিকেল 61, তোমাদের হয়তো আর্টিকেলটা মনে রাখতে হবে না, যে 61-এর মধ্যে ইমপিচমেন্ট করা হয়, অর্থাৎ প্রেসিডেন্ট যদি যখন কোনো কনস্টিটিউশন ভায়োলেট করে বা আর অন্য কিছু সমস্ত কিছু প্রবলেম হয়, তখন প্রেসিডেন্টকে ইমপিচ করা হয়। সেটা কিন্তু এই প্রসেসটা কিন্তু যেমন 4 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে অর্থাৎ তোমাদের যেমন ইম্পর্টেন্ট, যেরকম 1 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে টু ইমপিচ মানে হচ্ছে প্রেসিডেন্টকে রিমুভ করা হয়। সেই রিমুভ তো প্রেসিডেন্ট যেহেতু একটা সবচেয়ে এক্সিকিউটিভ হেড, সেই জন্য আমাদের রিমুভ কথাটা বলা যায় না, দ্যাট শুড বি ইমপিচমেন্ট কথাটা কিন্তু হয়। নেক্সট পয়েন্ট, হু ইলেক্টস দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? প্রেসিডেন্ট কীভাবে আমাদের ইলেক্ট করে? আচ্ছা, প্রেসিডেন্টকে ইলেক্ট করে কি? কোশ্চেন একটু অদ্ভুত লাগছে না? প্রেসিডেন্টকে ইলেক্ট করে কীভাবে, মানে প্রেসিডেন্টকে ইলেক্ট কারা করে? দ্য প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড বাই দ্য মেম্বার্স অফ অ্যান টোটাল collegium. Total collegium বলতে consisted of elected members of রাজ্যসভা অ্যান্ড দ্য লোকসভা, কিন্তু কখনোই এখানে অ্যান্ড দ্য কী হচ্ছে, অ্যান্ড দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ দ্য স্টেটস। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারা প্রেসিডেন্টকে ইলেক্ট করবে? সেখানে হচ্ছে ইলেক্টেড মেম্বার্স অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা, এবং তার সঙ্গে আর কি থাকে, ইলেক্টেড মেম্বার্স অফ লোকাল অ্যাসেম্বলিজ। লোকাল অ্যাসেম্বলিজ বলতে লোকাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলতে, যে লোকাল লেজিসলেটিভ বলতে এমএলএ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তাহলে এমএলএ এমপি এরা হচ্ছে আমাদের পার্লামেন্টের। এবার যদি বলো স্যার তাহলে কি রাজ্যসভার যারা নমিনেটেড এমপি তারা কি আমাদের প্রেসিডেন্ট ইলেকশনে করতে পারবে না? না, একদমই নয়, কারণ তারা হচ্ছে সিলেক্টেড, দে আর নট ইলেক্টেড। তাহলে এই কোশ্চেনটা কিন্তু মাথায় রাখবে। তারপরে কোশ্চেনটা কি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মেনশন এনি 3 সার্কামস্টেন্সেস হুইচ কজ ভ্যাকেন্সি ইন দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের কোন ক্ষেত্রে কী পরিস্থিতির মধ্যে সে ভ্যাকেন্সি থাকতে পারে, মানে এনি 3 সার্কামস্টেন্সেস, যে সার্কামস্টেন্সটা বলো যে হুইচ কজ ভ্যাকেন্সি ইন দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা পরবর্তীকালে যদি প্রেসিডেন্টের ভ্যাকেন্সি হয় তাহলে কিন্তু আমার কে ওই জায়গাটায় এতে বসবে, দ্যাট শুড বি ভাইস প্রেসিডেন্ট। আবার যদি ভাইস প্রেসিডেন্ট যদি না থাকে তাহলে কিন্তু আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওইখানে কিন্তু আমাদের ওই পজিশনটা করতে পারে, কারণ প্রেসিডেন্টের সিট কখনো আমাদের ভ্যাকেন্ট অবস্থায় রাখা যায় না। 6 মান্থের মধ্যে প্রেসিডেন্টের সিটে কিন্তু আমাদের অন্য একজন মানে ভাইস প্রেসিডেন্টকে ওখানে 6 মান্থের মধ্যে আবার থেকে পুনরায় তাকে ইলেকশন করতে হবে। ঠিক আছে, তারপরে কি, রাইট দ্য অবজেক্টিভস বিহাইন্ড দ্য কনফারিং দ্য ভেটো পাওয়ার টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ভেটো পাওয়ারের কেন, কী কারণে প্রেসিডেন্টকে ভেটো পাওয়ারকে দেওয়া যায়? একটু টাফ কোশ্চেন, মানে যদি টাফ কোশ্চেন আসে এই কোশ্চেনের মধ্যে একটু টাফ কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে লিখে রাখবে যে কেন প্রেসিডেন্টকে আমাদের এই যে ভেটো পাওয়ারটার দেওয়ার কারণটা কি, হোয়াট ইজ দ্য অবজেক্টিভস ফর কনফারিং দ্য ভেটো পাওয়ার অফ প্রেসিডেন্ট। তাহলে কি দ্য ভেটো পাওয়ার কি, ভেটো পাওয়ারটা কি 3 টাইপের ভেটো তোমরা নিশ্চয়ই জানো, পকেট ভেটো, সাসপেন্সিভ ভেটো, এই যে ভেটোগুলো রয়েছে এই ভেটোগুলো কী করে, টু প্রিভেন্ট হ্যাস্টি অ্যান্ড ইল কনসিডার্ড legislation by the parliament. Ill-considered legislation. What is called ill-considered legislation? Ill-considered legislation বলতে যখন পার্লামেন্টের মাধ্যমে কোনো একটা বিল হয়তো পাস করা হচ্ছে, সেই বিলটা মনে করছে প্রেসিডেন্ট ইট ক্যান বি ভায়োলেটেড দ্য কনস্টিটিউশন, এই বিলটার কোনো সার্থকতা নেই, তখন সেই বিলটার উপর তিনি ভেটো পাওয়ার কিন্তু প্রয়োগ করতে পারেন। দ্যাটস ইজ যে ওয়ান টাইপ অফ ডিসক্রিশনারি পাওয়ার, যে পাওয়ারটা কিন্তু প্রেসিডেন্ট কিন্তু ক্যারি করতে পারে, এই ভেটো পাওয়ারটা কিন্তু থাকতে পারে। এবং সেই কারণে আমরা অনেকদিন আগে এপিজে কালামের ক্ষেত্রে প্রফিটেবল ভিটের একটা বিল পাস করা হয়েছিল, সেখানে তিনি ভেটো পাওয়ার দিয়ে দিয়েছিলেন। তো এইরকমভাবে যে এই ভেটো পাওয়ার একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেটো পাওয়ার কেন তাদেরকে এটা করা হয়েছিল। নেক্সট পয়েন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট যেটা আসবে, তারপর থেকে হাউ লং শ্যাল দ্য প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট অ্যাক্ট
অ্যাজ প্রেসিডেন্ট, মানে ভাইস প্রেসিডেন্ট কতদিন প্রেসিডেন্ট হিসেবে থাকবেন। আমি কোশ্চেন বললাম যতক্ষণ না আমাদের ইলেকশন না হচ্ছে, এবং সেটা টার্মটা কি 6 মান্থের মধ্যে করতে হবে, তা নাহলে কিন্তু খুব মুশকিল হবে যে পরবর্তীকালে আবার নতুন করে 6 মান্থের মধ্যে কিন্তু প্রেসিডেন্টের ব্যাপারটাকে পুরো ভ্যাকেন্সিটা, তোমাকে সবচেয়ে প্রথম কথা যে কখনোই প্রেসিডেন্ট সিট কখনো ভ্যাকেন্সি রাখা যায় না, এবং সেটা কিন্তু 6 মান্থের মধ্যে, তাই কিন্তু প্রেসিডেন্টকে আগেইন রি ইলেকশন কিন্তু করতে হয়। নেক্সট পয়েন্ট, on what basis the elected vice president has to vacate his or seat, একই কোশ্চেন। State the condition that must be fulfilled to extend the president beyond a year in India. State the condition that must be fulfilled to extend the president rule. খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রেসিডেন্ট রুল কোন কোন কন্ডিশনে, কোন কোন কন্ডিশনে যেটা এটা এক্সটেন্ড করতে পারে, প্রেসিডেন্ট রুল কোন কন্ডিশনে আমাদের এটাকে এক্সটেন্ড করা রয়েছে, খুব ইম্পর্টেন্ট কন্ডিশন। দ্য কন্ডিশন দ্যাট মাস্ট বি ফুলফিল টু এক্সটেন্ড দ্য প্রেসিডেন্টস রুল বিয়ন্ড এ ইয়ার, একটা ইয়ারের মধ্যে, আর কোন সার্কামস্টেন্সে, if the proclamation of national emergency is the operation of nations or any part of the country. এমার্জেন্সি পার্টটা কি? দেখো, এমার্জেন্সি পার্টটা 3 টাইপের এমার্জেন্সি তো আছে, তোমরা খুব ভালো করে জানো। একটা হচ্ছে আর্টিকেল 352, আর্টিকেল হচ্ছে 356, আর্টিকেল হচ্ছে 360। 352 আর্টিকেল যেটা কি আছে ন্যাশনাল এমার্জেন্সি, 356 হচ্ছে স্টেট এমার্জেন্সি, অ্যান্ড 360 হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। তো যদি মনে করো কোনো একটা ক্ষেত্রে 6 মান্থ করে তো আমাদের ন্যাশনাল এমার্জেন্সি ভ্যালিডিটি থাকে, ওই ভ্যালিডিটিটা কিন্তু সবচেয়ে প্রথম কথা যদি বাড়তেও পারে, যদি মনে করো সেটা যদি যুদ্ধ, মনে করো কোনো বাইরে থেকে যুদ্ধ হচ্ছে, যুদ্ধটা কিন্তু অলরেডি চলছে, সেখানে কিন্তু পার্লামেন্ট যদি মনে করে যে ন্যাশনাল এমার্জেন্সি আমাদের রাখতে হবে, আরও কিছু বাড়াতে হবে, তখন সেই ক্ষেত্রে কিন্তু বাড়াতে পারে। The election commission, second আরেকটা পয়েন্ট, is the election commission certified that holding election to the legislative assembly of the state is difficult. মনে করো কোনো একটা 356 কোন সময় হয়, রাজ্যের যখন কনস্টিটিউশন ব্রেকআপ হয়ে যায়, রাজ্যের যখন চারিদিকে কিন্তু মনে করো খুব সেই রাজ্যে কোনো একটা মারপিট টারপিট বা কোনো কিছু হচ্ছে, বা কোনো হচ্ছে আইন শৃঙ্খলা কোনো কিছু মানা যাচ্ছে না, ল ভায়োলেট হয়ে যাচ্ছে, সেই সময় কিন্তু গভর্নরের মাধ্যমে প্রেসিডেন্ট কিন্তু সেখানে আমাদের 356 জারি করতে পারে। কিন্তু কোনোভাবেই কন্ট্রোল যদি না আসতে পারে, তখন সেই প্রেসিডেন্সিয়াল রুলটাকে দ্যাট ক্যান বি এক্সটেন্ডেড, সেটা কিন্তু এক্সটেন্ড করবে। ঠিক আছে, তো এই একটা ভীষণ বড় ইম্পর্টেন্ট কোশ্চেন যে এই ক্ষেত্রে কিন্তু এটা কোন ক্ষেত্রে কিন্তু আমাদের এটা করতে পারে। আচ্ছা, what kind of direction can be issued by the president during the financial emergencies to the state senator? মানে কোন কোন ক্ষেত্রে ফিনান্সিয়াল এমার্জেন্সি স্টেটে ঘটবে, সেই স্টেটে সেই সমস্ত কিছু, সেই ফিনান্সিয়াল এমার্জেন্সির পরিবর্তে যখন যদি জারি করা হবে, তাহলে স্টেটে কীরকম টাইপের পরিবর্তন ঘটবে, স্টেট কীভাবে আসবে। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট কাইন্ড অফ direction can be issued by the president during the financial emergency to the states? স্টেটের ক্ষেত্রে কী পরিবর্তন ঘটবে। ফিনান্সিয়াল এমার্জেন্সি হলে সবার ক্ষেত্রে যা পরিবর্তন ঘটে তোমরা জানো, সমস্ত কিছু যে ফিনান্সিয়াল এমার্জেন্সি, কারো মানুষের যখন কোনো স্যালারি, সেই স্যালারি থেকে কিন্তু আস্তে আস্তে কমে হয়, কারো 50,000 স্যালারি, গভর্নমেন্ট যদি মনে করছে আমি ফিনান্সিয়াল এমার্জেন্সি হচ্ছে, সেখানে ওই টাকা দিতে পারবে না, সেটা কিন্তু রিডিউস হতেও পারে সমস্ত কিছু। স্টেট এনি the consequence of the imposition on the president's rule on state autonomy. স্টেট প্রেসিডেন্ট রুল যদি কোনো কিছু হয়, তাহলে স্টেটের মধ্যে কী পরিবর্তন ঘটতে পারে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। সমস্ত কিছু পার্লামেন্টের হাতে চলে যায়, তখন সমস্ত কিছু, তখন সেই স্টেটটাকেও টেক ওভার করে তখন পার্লামেন্ট। নেক্সট পয়েন্ট, স্টেট দ্য ম্যানার অফ ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ইউনিয়ন। ম্যানার অফ দ্য এর জন্য ভাইস প্রেসিডেন্টে কীভাবে ইলেক্টেড হয়। আর একটা কোশ্চেন, হাউ দ্য স্পিকার ইজ ইলেক্টেড, স্পিকার কীভাবে ইলেক্টেড হয়। হাউ দ্য স্পিকার ইজ রিমুভড, স্পিকার কীভাবে রিমুভড হয়। হোয়াট ইজ দ্য রোল অফ দ্য স্পিকার, স্পিকারের রোলটা কী, ফর কি বিভিন্ন ক্ষেত্রে। হোয়াট ইজ কাস্টিং ভোট, কাস্টিং ভোট কী জিনিসটা, কোন সময় কাস্টিং ভোটটা হয়, যখন মনে করো পার্লামেন্টে দুটো লোকসভাতে বা দুজনের মধ্যে, মানে দুটো সরকার পক্ষ, গভর্নমেন্ট পক্ষ অ্যান্ড দ্য এগেনস্ট পক্ষ, সেখানে কোনো একটা ভোটাভুটি হচ্ছে, ভোটাভুটিতে ড্র হয়ে গেছে, সেই ড্র হয়ে যাওয়ার পর তখন সেই সময় ক্ষেত্রে স্পিকারকে বলা হয় যে এইটার সময় আপনাকে ভোট দিতে হবে, কারণ স্পিকারের হাতে কোনো পাওয়ার নেই টু গিভ দ্য ভোট দেওয়ার জন্য। তখন স্পিকার কিন্তু যে ভোটটা দেয়, দিস ভোট ইজ কল্ড হচ্ছে কাস্টিং ভোট। হোয়াট ইজ কোরাম, কোরাম জিনিসটা কি, কোরামটা সেটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, কোরামটাও পরীক্ষা কিন্তু বারবার পড়ে। কোরামটা কেন পড়বে, কোরাম জানো, যতগুলো মনে করো মিটিং হয়েছে 550 জন, মনে করো একটা মিটিংয়ে 500 লোক মানে আমাদের মেম্বার অফ পার্লামেন্ট থাকার কথা, তো সেই মেম্বার অফ পার্লামেন্টের কোনো যদি 1/10 অর্থাৎ 50 যদি না থাকে, তাহলে কিন্তু সেই মিটিংটা কিন্তু হবে না। অর্থাৎ কোনো মিটিংয়ের 1/10 মাস্ট বি প্রেজেন্ট, সেই জিনিসটা ঘটনাটাকে বলা হচ্ছে কোরাম।
ঠিক আছে। তো এরপরে যে কোশ্চেনটা, দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য কাউন্সিল অফ দ্য মিনিস্টার, এইখানে যে কোশ্চেনটা দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য কাউন্সিল অফ মিনিস্টার, এখানে কী কী আসতে পারে। তাহলে প্রথম করতে পারে ডিসকাস দ্য রোল দ্য প্রাইম মিনিস্টার ইন ম্যানেজিং অফ ফরেন অ্যাফেয়ার্স। ফরেন অ্যাফেয়ার্সকে করার জন্য প্রাইম মিনিস্টারের রোলটাকে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কি কোশ্চেনটা কি, হোয়াট ইজ দ্য কাউন্সিল অফ মিনিস্টার, হোয়াট আর কল্ড দ্য হুইচ মিনিস্টার্স আর কল্ড কাউন্সিল অফ মিনিস্টার, which minister are called a cabinet minister, what is the difference between council minister and the council cabinet minister, এর মধ্যে পার্থক্যটা কি। ঠিক আছে, তো হচ্ছে why the tenure of the ministry is not fixed, মানে কি বলে why the tenure of minister of ministry বলতে is not fixed, মানে কোনো ক্ষেত্রে যদি মনে করে যে কোনো মিনিস্টারের টেনিয়রটা কখনো ফিক্সড হয় না। কেন ফিক্সড হয় না, হয়তো কিন্তু কেউ যদি 5 ইয়ার্স হয়তো থাকতে পারে, কিন্তু তার মধ্যে মনে করে যে প্রাইম মিনিস্টার যদি মনে করে যে হি ইজ নট এ সুটেবল ফর দিস পোস্ট, তাকে কিন্তু চেঞ্জ করে ওই মিনিস্টার পদটাকে অন্য কোনো এমপিকে সে দিতে পারে, তার জন্যই মনে ফিক্সড হয়নি। এটা কিন্তু ওয়ান অফ দ্য ফিচার অফ দ্য ডাইরেক্ট ইলেকশন। ইলেকশনটা কি আমাদের দু টাইপের ভাগ করা হয়, তোমরা দেখো ডাইরেক্ট ইলেকশন অ্যান্ড ইনডাইরেক্ট ইলেকশন, সেইখানে কিন্তু ওয়ান অফ দ্য মেন উইপেন হচ্ছে আমাদের ডাইরেক্ট ইলেকশন। For what aspects ডেপুটি মিনিস্টার্স আর রেসপন্সিবল, ডেপুটি মিনিস্টার আমাদের রেসপন্সিবল কোন কোন ক্ষেত্রে ডেপুটি মিনিস্টার রেসপন্সিবল হয়, হু অ্যাডমিনিস্ট্রেটস দ্য ওথ অফ দ্য অফিস অ্যান্ড দ্য সিক্রেসি অফ দ্য প্রাইম মিনিস্টার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের, এটা কে ওথ পালন করা হয়, মানে ওথটা কে নেয়। ঠিক একই কোশ্চেন আমাদের প্রেসিডেন্টের ক্ষেত্রে বা ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে এই কোশ্চেনটা হয়, হু টেক্স দ্য ওথ অফ প্রেসিডেন্ট অর ভাইস প্রেসিডেন্ট। এখানেও ঠিক হু টেক্স দ্য ওথ প্রাইম মিনিস্টার অর দ্য কাউন্সিল অফ দ্য মিনিস্টার, এটা কিন্তু কে টেকটা ওথ, সেটা নিশ্চয়ই তোমরা জানো যে প্রেসিডেন্ট। তারপর হচ্ছে কি স্টেট দ্য সিগনিফিকেশন অফ প্রাইম মিনিস্টার পজিশন ইন দ্য ক্যাবিনেট। প্রাইম মিনিস্টার পজিশনটা কি, ক্যাবিনেটের প্রাইম মিনিস্টার পজিশনটা কি, সেটাও কিন্তু আমাদের সিগনিফিকেশনসটা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে স্টেট দ্য ইম্পর্ট্যান্ট ফাংশন অফ ইউনিয়ন কাউন্সিল অফ দ্য মিনিস্টার। কাউন্সিল অফ দ্য মিনিস্টারের আমাদের স্টেট দ্য ইম্পর্ট্যান্ট, এগুলো 2 নম্বরের কোশ্চেন। 2 নম্বরের যেটা কোশ্চেন মানে 1 নম্বরের কোশ্চেন, তোমরা হয়তো 1 and 2 পয়েন্ট তোমরা দেবে, তোমরা এখানে কিন্তু বেশি কিন্তু লেখার দরকার নেই সমস্ত কিছু। ঠিক আছে, তো এখানে আরেকটা হচ্ছে ডিসকাস দ্য সাইজ অ্যান্ড টেনিওর অফ কাউন্সিল অফ মিনিস্টার। কাউন্সিল অফ মিনিস্টার এটা কি, আর একটা কি হচ্ছে যে প্রশ্নটা বলা হয়নি, হোয়াট ইজ দ্য কোয়ালিফিকেশন অফ দ্য লোকসভা, হোয়াট ইজ দ্য কোয়ালিফিকেশন অফ রাজ্যসভা, এটাও কিন্তু পড়ে রাখবে এই জিনিসটাকে। যদিও তো ফার্স্ট চ্যাপ্টার কোশ্চেন, কিন্তু সেকেন্ড চ্যাপ্টার থেকে এই কোশ্চেনগুলো দিয়ে দিতে পারে, এগুলো কিন্তু একটু আগের জিনিসগুলো কিন্তু দেখে দিতে পারে। কোশ্চেন দিয়ে দিলে তোমরা তো কিছু করার নেই না। এবার তারপরে চলে যাও তোমরা সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এখানে কোর্টটা কিন্তু তোমাদের 2 টাইপেরই কোর্ট রয়েছে। সুপ্রিম কোর্টের কি, হোয়াট ডু ইউ মিন বাই জুডিশিয়ারি, অনেক কোশ্চেন আছে সুপ্রিম কোর্টের, কিন্তু জুডিশিয়ারি মানেটা কি, ডিফাইন দ্য টার্ম জুরিসডিকশন। জুরিসডিকশন জিনিসটা কি, হোয়াট ডু ইউ মিন জুডিশিয়ারি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য জুডিশিয়ারি। জুডিশিয়ারি মানে যদি বলা হয় তাহলে তোমরা কী করবে, জুডিশিয়ারি মানেটা, জুডিশিয়ারি ইজ আ সিস্টেম অফ কোর্টস দ্যাট ইন্টারপ্টস অ্যান্ড অ্যাপ্লাইজ দ্য ল ইন দ্য নেম অফ দ্য স্টেট, মানে কোনো স্টেটের নামে, মানে কোনো কিছু নামে কোনো ল অ্যাপ্লিকেশন করা হয়। এবং কি ইট অলসো প্রোভাইডস আ মেকানিজম ফর দ্য রেজলিউশন অফ দ্য ডিসপিউটস। ডিসপিউটস বলতে কি, যখন মনে করো কোনো দ্বন্দ্ব বা যখন কোনো ডিসপিউট থাকে, এইটা কিন্তু আমাদের মেটায়। আর একটা কোশ্চেন পড়তে পারে, ওয়াই সুপ্রিম কোর্ট ইজ দ্য কল অফ দ্য গার্ডিয়ান অফ কনস্টিটিউশন, কেন কনস্টিটিউশনে সুপ্রিম কোর্টটাকে এটাকে বলা হয়। ঠিক আছে, তারপর আরেকটি প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ দ্য কোয়ালিফিকেশন অফ দ্য জাজেস। জাজেস সুপ্রিম কোর্টের যারা কোয়ালিফিকেশন জাজেসদের, ওদের কোয়ালিফিকেশনটা কি, ওদের কী হলে সুপ্রিম কোর্টের জাজেরা তারা কোয়ালিফিকেশন হতে পারে, এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ঠিক আছে, আরেকটি প্রশ্ন হচ্ছে, হাউ দ্য জাজেস আর ইলেক্টেড, হাউ দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট আর দে আর রিক্রুটেড, মানে দ্য রিক্রুটমেন্ট প্রসেসটা কি, সেই প্রসেসটাও কিন্তু পরীক্ষায় পড়ে যে হোয়াট ইজ দ্য প্রসেস। ঠিক আছে, আর তারপরটা কি, তারপরে যে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য টার্ম অ্যান্ড টেনিওর অফ জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট, এর মধ্যে আমাদের কটা টেনিওর থাকতে পারে। হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে কতজন জজ তোমরা থাকতে পারে, এটাও কিন্তু পরীক্ষায় সমস্ত কিছু কোশ্চেন পড়ে। এরপরে হচ্ছে সুপ্রিম কোর্টের সবচেয়ে প্রথম যে কোশ্চেনগুলো যেটা এতে পড়ে, যেটা হচ্ছে হোয়াট ইজ দ্য জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউটা কি অফ দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিভিউটা কি। আর এবার কি, হোয়াট ইজ কল রিট, রিট কি, how many types of writs are present in সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনে কতগুলো টাইপের রিট রয়েছে। প্রথম তারপরে কোশ্চেন সেই রিটগুলো ভেঙে পড়ে, হোয়াট ইজ কল হেভিয়াস কর্পাস, হেভিয়াস কর্পাস কি, হোয়াট ইজ কল ম্যান্ডেমাস, হোয়াট ইজ কল ম্যান্ডেমাস কি, হোয়াট ইজ কল কোয়ারান্টো,
কোয়ারেন্টাইনটা কি, হোয়াট ইজ কল স্যাটিউটারি, হোয়াট ইজ স্যাটিউটারি কি, এই যে প্রত্যেকটা এতে হোয়াট ইজ কল প্রহিবিশন, হোয়েন সুপ্রিম কোর্ট অ্যাপ্লাইড দ্য প্রহিবিশন, সেই প্রহিবিশনটা কি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য অরিজিনাল জুরিডিকশন, অরিজিনাল জুরিডিকশনের ফাংশনটা কি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যাডভাইজারি জুরিডিকশন, অ্যাডভাইজারি জুরিডিকশনের ফাংশনটা কি, মানে কোন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারে। এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু বারবার এগুলো কিন্তু পড়ে। শুধু সুপ্রিম কোর্ট নয়, ঠিক হাইকোর্টের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা কিন্তু পড়বে যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের মধ্যে এখানে কি মানে এই মানে কীভাবে ওদের মধ্যে সম্পর্কটা কি, সেই সম্পর্কটা কিন্তু ক্ষেত্রেও আমাদের এখানে কোশ্চেন পড়ে। ঠিক একইভাবে যদি হাইকোর্টটা যদি ফলো করো, হুইচ কাউন্ট কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, হু ডিটারমাইন্স দ্য স্ট্রেংথ অফ দ্য হাইকোর্ট জাজেস, ডিসকাস দ্য কম্পোজিশনের এটা করো, মানে কে ডিটারমাইন করবে আমাদের স্ট্রেংথটাকে, কতগুলো হাইকোর্ট, কারণ হাইকোর্টের যে আমাদের যেমন সুপ্রিম কোর্টের কতগুলো জাস্টিস থাকবে 30+1, সেটা কিন্তু অলরেডি ডিসাইডেড, ওটাতে কনস্টিটিউশনে করা রয়েছে। কারণ প্রথমে 8টা ছিল, তারপর আস্তে আস্তে বাড়তে এখন 30+1 দিকে চলে গেছে। কিন্তু এরপরে সুপ্রিম কোর্টের এই হাইকোর্টের যে কতগুলো জাস্টিস আছে সেইটা কিন্তু এখনো পর্যন্ত কনস্টিটিউশনে করেনি। তাহলে কাউকে ডিসাইড করতে হবে, তাহলে হু ডিটারমাইন্স দ্য স্ট্রেংথ অফ দ্য হাইকোর্ট জাজেস, ডিসকাস দ্য কম্পোজিশন, এই কম্পোজিশনটা লেখো। অন হুইচ গ্রাউন্ড আ জাজ অফ দ্য হাইকোর্ট ক্যান বি রিমুভড, কোন গ্রাউন্ডে আমাদের হাইকোর্টের জাজ ক্যান বি রিমুভড, তারা রিমুভড হতে পারে। এবার এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অন হু অ্যাপয়েন্টস দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট, কে সুপ্রিম কোর্টের জাজেসগুলো এটা করে। আর একটা কোশ্চেন করতে পারে, হু টেক্স দ্য ওথ, হু অ্যাপয়েন্টস দ্য চিফ জাস্টিস অফ দ্য হাইকোর্ট, হাইকোর্টের চিফ জাস্টিসকে কে অ্যাপয়েন্ট করতে পারে। হু অ্যাপয়েন্টস দ্য অ্যাডহক জাজেস, অ্যাডহক জাজেসটা বলতে কোন সময় হয় অ্যাডহক জাজেসটা, যখন মনে করেন প্রচুর কেস যখন বেশি পড়ে যায় তখন আরও কিছু জাজকে আমাদের নিয়ে আসা হয়, দিস ইজ কল্ড হচ্ছে অ্যাডহক জাজেস। সেই অ্যাডহক জাজেসগুলোকে বলা হয় হু দেয়ার, মানে তাহলে হু জেনারেলি অ্যাপয়েন্টস দ্য অ্যাডহক জাজেস। ঠিক আছে, তারপরটা হচ্ছে কি, হোয়াট কাইন্ড অফ দ্য পাওয়ার্স ইজ এক্সারসাইজড বাই ডিস্ট্রিক্ট জাজেস, ডিস্ট্রিক্ট জাজেসদের মধ্যে কী টাইপের পাওয়ার রয়েছে। এবার আরেকটি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, স্টেট দ্য, এবার মেনশন এনি টু মেরিটস অফ দ্য রেজুলিউশন অফ দ্য ডিসপিউটস থ্রু দ্য লোক আদালত, লোক আদালতের মাধ্যমে যে বিচার ব্যবস্থা হয় তার ভালো দিকটা খারাপ দিকটা, সেই যে ভালো দিকটা কি ম্যাক্সিমাম যেটা বলে লোক আদালতের বিচারটা কী সেই জিনিসটাও পড়ে। হু আর দ্য জাজেস অফ দ্য সেশন কোর্ট, সেশন কোর্টের জাজেরা কারা, এই কথাও কিন্তু পরীক্ষায় পড়ে, এই সমস্ত কিছু কোশ্চেন। এবং তারপর কি ঠিক এইটাইভাবে ওদের যেমন হাইকোর্টের যেমন রিটটা, যেমন সুপ্রিম কোর্টের যেমন রিটটা যেমন বললাম, হাইকোর্টেরও সেরকম রিট রয়েছে, সেই রিটটাও কিন্তু পরীক্ষায় কিন্তু বারবার পড়ে। তো এইটা মোটামুটিভাবে সাবঅর্ডিনেট কোর্টের জাজেসটা পড়ে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য সাবঅর্ডিনেট কোর্ট, সাবঅর্ডিনেট কোর্টের ফাংশনটা কি, হু আর দ্য জাজেস অফ দ্য সাবঅর্ডিনেট কোর্ট, সাবঅর্ডিনেট কোর্টের জাজেসটা কারা, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় পড়ে। কারণ ওখানে বেশি কিছু তোমাদের নেই, তোমাদের এবারে পরীক্ষায় অনেক কিছু জিনিস কিন্তু রিডিউস করে দেওয়া হয়েছে, সেই রিডিউসগুলো দেখেই পড়বে। তবে হ্যাঁ, ইট ইজ মাই সাজেশন টু ইউ দ্যাট রিডিউস যেগুলো এগুলো করা আছে সেখান থেকেও কিন্তু অনেক কোশ্চেন পড়ে যাচ্ছে। তো অর্থাৎ তোমরা একটু দেখে পড়বে, যে দেখে না পড়লে তখন কিন্তু পরবর্তীকালে প্রবলেম এসে যাবে। এইভাবে সিভিক্সটা শেষ হলো, সিভিক্সের জিনিসটা কিন্তু আমাদের অলরেডি এই সিভিক্সের পড়টা এসেছিলো। এরপরে তোমাদের যেটা রয়েছে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে, সেই ভাগগুলোও কিন্তু আমাদের পড়তে হবে এবং সেই জিনিসটা পড়তে হবে। সিভিক্স থেকে কত নম্বরের কোশ্চেন আসছে? সিভিক্স থেকে দেখুন, সিভিক্স থেকে যে কোশ্চেনগুলো যেটা আসছে তখন ঠিক নেই, একটা কোশ্চেন সিভিক্স স্টেট এ, এখানে একটা কোশ্চেন, আবার এখানে দুটো, আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে হিস্ট্রিতে, ওটা দুটো ভাগে ভাগ হয়। প্রথম হচ্ছে 10 নাম্বার, প্রথমে থাকবে 10 নাম্বার, আমি কোশ্চেন প্যাটার্নটাও বলে দিচ্ছি। প্রথমে ফার্স্ট যেটা থাকবে তোমাদের হচ্ছে একদম 1 যেটা থাকবে, বোর্ডে একটু লিখে দিলে বোধহয় ভালো হয়। হ্যাঁ আমি বলে দিচ্ছি সমস্ত কিছু, এটা করে দিচ্ছি। ফার্স্ট যেটা করছে সেকশন এ, ওদের অলরেডি এক মিনিট, এসে কি হচ্ছে, ফার্স্ট হচ্ছে 10 নাম্বার, তারপরে হচ্ছে সেকশন এ, সেকশন এতে যেটা রয়েছে আমাদের সেকশন এ মানে যেটা পার্ট 2 যেটা রয়েছে, এটা পার্ট 2তে, পার্ট 2 আবার দুটো ভাগে ভাগ করা রয়েছে, পার্ট 2 30 নাম্বার, আর সেকশন এটাতে যেটা রয়েছে সেখানে সেকশন এ আর সেকশন বি এই দুটো ভাগে ভাগ করা আছে। এবার এই যে সেকশন এ সেকশন বিতে, সেখানে সেকশন এতে আছে 10 নাম্বার, সেকশন বিতে 10 নাম্বার,
আর একটা অনেক ক্ষেত্রে পিকচার কম্পোজিশন দিয়ে দেয়। পিকচার কম্পোজিশনে সেখানে কিন্তু আমাদের 10 নাম্বার থেকে, মানে টোটাল 30 নাম্বার। এবারে সিলেবাসটা পুরো 30 নাম্বার এটা রয়েছে। আর এসএকিউ বলতে শর্ট অ্যাকশন কোশ্চেন, সেখানে 10 নাম্বার পড়ছে। মানে পার্ট 2-তে 30 নাম্বার, 10 নাম্বার, যেটা আগে হয়ে গেছে 40 নাম্বার, আগে যেটা 40 হয়েছে, আর এবার হচ্ছে এই 40, আর তারপর হচ্ছে 20 নাম্বার স্কুল থেকে যেটা হয় সেটা সমস্ত কিছু। তো এই পরীক্ষার মধ্যে তো এখানে নাম্বার পাওয়াটার মধ্যে এইখানে জায়গাটা থেকে কিন্তু খুব ভালো নাম্বারটা তুলতে হবে। আর এসএকিউ সেকশন এ থেকে যেটা কোশ্চেন আসছে, সেকশন এ থেকে সিভিক্স থেকে আসছে, সেকশন বি থেকে তোমার কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, যেটা কন্টেম্পোরারি ওয়ার্ল্ড থেকে, কারণ হিস্ট্রি পোর্শনটা নেই, হিস্ট্রি পোর্শনটা আগের বারে অলরেডি হয়ে গেছে। এবার পিকচার কম্পোজিশনটা, যেটা অনেকে আবার পিকচার কম্পোজিশন দেয় কিংবা না দিলেও আবার কিন্তু তখন 10 নাম্বার আমার এ থেকে দিয়ে দেবে, হয় কি বলে আমাদের কন্টেম্পোরারি ওয়ার্ল্ড থেকে, সেখানে কিন্তু এটা দিয়ে দেবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে পিকচার কম্পোজিশন দেবে। এবার ডিভিশনটা কীরকম থাকে, 2+2+3+3 এইরকম এটা থাকে, মানে এই ডিভিশনটা ওরা কিন্তু ম্যাক্সিমাম, অর্থাৎ 11টা এতে প্লাস 4টে করে কোশ্চেন থাকবে, 2+2+3+3, এই 4টে কিন্তু কোশ্চেন থাকে। এবার যদি মনে করেন 4 দিয়ে দেয়, তখন 3+3+4 এরকমভাবে দিতেও পারে। এটা কিন্তু আমাদের ভরে নিতে হবে, কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনটা কিন্তু এবারে 2+2+3+3 এটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের ওদের এটার সিলেবাস রয়েছে। তো এইখানে এই যে কোশ্চেনটা, এবারে নাম্বারটা পাওয়াটা কিন্তু এবারে খুব জরুরি, কারণ হচ্ছে এই যে আগের যে এমসিকিউ যে প্যাটার্ন হয়েছিল, এমসিকিউতে কিন্তু একটা দিকে ভালো যেমন আমার খারাপও ছিল। ভালো বলতে পারেন, এমসিকিউতে যদি কোশ্চেন যদি 1 নাম্বার যদি ভুল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে 1 নাম্বার কিন্তু একদম 1 নাম্বার সেখানে 0 এসে যাবে। আর যদি 1 নাম্বার 0 এসে যাবে, আর যদি মনে করেন ভুল না থাকে তাহলে 1 নাম্বার ঠিক পাবে। তো সেইখানে ক্ষেত্রে এইখানে অনেকেরই ক্ষেত্রে যেটা হয়েছে এবারে পরীক্ষায়, যে 40 নাম্বারের পরীক্ষার মধ্যে সেই টোটাল আগে যেমন একটা 100-এর মধ্যে 100 পাওয়ার একটা সম্ভাবনা ছিল, সেখানে কিন্তু এখানে একটু কম হয়েছে সমস্ত কিছু। ঠিক আছে, তো যাই হোক, খুব বুঝে স্টুডেন্টকে কিন্তু অ্যাটেন্ড করতে হবে। এবং সবচেয়ে প্রথম কথা, যা কোশ্চেন প্যাটার্ন হবে সেখানে কিন্তু তোমাকে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। কোশ্চেনটা যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। কোশ্চেনটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে এবং সেই কোশ্চেনের অনুযায়ী তারপর সেই আনসারটা লিখতে হবে। হিস্ট্রি বলে যে প্রচুর আনসার লিখতে হবে, দ্যাটস নট রিকোয়ার্ড, এটা কিন্তু কোনো রিকোয়ার্ডের দরকার নেই। এবং সবচেয়ে প্রথম কথা কি, তোমাদের কীরকমভাবে কোশ্চেনটা দেবে, প্রথমে কোশ্চেন দেবে, একটা কনটেক্সট তুলে দেবে, সেই কনটেক্সটটা তুলে দেওয়ার পর সেই কনটেক্সট অনুযায়ী কিন্তু 4টে কোশ্চেন দেবে। আমি একটা কোশ্চেনও আলোচনা করব, যে কোশ্চেনটা কীভাবে কোশ্চেনটা দেওয়া হচ্ছে। সেই কোশ্চেনটা দেওয়ার পর আমি সিভিক্সের একটা কোশ্চেন আলোচনা করি, তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো, প্রথমে একটা কনটেক্সট দিচ্ছে, দ্য প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য ইন্ডিয়ান স্টেট অ্যান্ড দ্য সুপ্রিম কমান্ডার অফ ডিফেন্স ফোর্সেস অফ ইন্ডিয়া। ইন দিস কনসেপ্ট আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। একটা কনটেক্সট তুলে দিল এবং সেই কনটেক্সটের পর এখানে তোমরা 4টে কোশ্চেন দিল। ফার্স্ট কোশ্চেনটা কি দিল, স্টেট দ্য কন্ডিশন অফ ইম্পোজিং ফিনান্সিয়াল এমার্জেন্সি বাই দ্য প্রেসিডেন্ট। কোন কোন ক্ষেত্রে প্রেসিডেন্ট ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি করতে পারে। স্টেট দ্য লিমিটেশন অফ দ্য পাওয়ার্স অফ দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের পাওয়ারের লিমিটেশনটা কোথায়, অ্যান্ড এক্সপ্লেইন দ্য রিজনস ফর ইনডাইরেক্ট ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রেসিডেন্টকে কেন ইনডাইরেক্ট ইলেকশন করানো হয়, এবং এটা খুব, এবং এক্সপ্লেইন দ্য কোয়ালিফিকেশন অফ দ্য রিকোয়ার্ড অফ দ্য প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্টের কোয়ালিফিকেশনটা দরকার। মানে এখানে এই 4টে কোশ্চেন, এই কোশ্চেনগুলো কিন্তু একটু টাফ কোশ্চেন তোমাদের তুলনায়, কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু পড়ে যেতে হবে, না হলে কিন্তু করতে পারবে না। আমরা সবাই কিন্তু আমাদের ডাইরেক্ট ইলেকশন, কিন্তু প্রেসিডেন্টের ক্ষেত্রে কেন ইনডাইরেক্ট ইলেকশন হচ্ছে, কেন বলতো প্রেসিডেন্টের ক্ষেত্রে ইনডাইরেকশন হচ্ছে, কারণ প্রেসিডেন্টের যদি ইনডাইরেক্ট ইলেকশন না থাকে, একটা তো খরচার প্রচণ্ড পরিমাণে এসে এসেছি, তারপর সবচেয়ে প্রথম কথা প্রেসিডেন্টের ক্ষেত্রে যে মানে একটা ভীষণ পরিমাণে একটা খরচ প্রেসিডেন্ট ইলেকশন, মানে সেখানে প্রেসিডেন্ট ইলেকশনে কারা দিচ্ছে, 2টি মেম্বার দিচ্ছে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তারপর আবার দিচ্ছে আমাদের মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো ওখান থেকে যদি ওদেরকে না করে দেয়, একটা প্রেসিডেন্টের পজিশন আছে, এক্সিকিউটিভ হেড রয়েছে তিনি, তার কারণে সেখানে কারণ তিনি আবার 12+2 জনকে নমিনি করতে পারেন, সেইখানে ইনডাইরেক্ট ইলেকশন না থাকলে তখনই কিন্তু এই জিনিসটা করতে পারবেন না সমস্ত কিছু হিসেবে। তো দিস ইজ দ্য পয়েন্ট, এখানে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু প্রেসিডেন্টকে ইনডাইরেক্ট ইলেকশন। নেক্সট পয়েন্ট হচ্ছে এক্সপ্লেন দ্য, তারপর হচ্ছে এক্সপ্লেন দ্য কোয়ালিফিকেশন, যেহেতু কোয়ালিফিকেশন পড়লে তো এই 4টে এইরকম টাইপের পড়বে। এরপরে চলে যাচ্ছি আমরা হিস্ট্রিতে। হিস্ট্রিতে কোন কোন ক্ষেত্রে কোন জিনিসগুলো পড়বে। হিস্ট্রির ক্ষেত্রে কিন্তু অনেক কিন্তু আমাদের রয়েছে, অনেক চলে, যেটা কন্টেম্পোরারি ওয়ার্ল্ড। ফার্স্ট কন্টেম্পোরারি ওয়ার্ল্ডের প্রথম যে কোশ্চেনটা রয়েছে, যে নেম দ্য টেরিটরিজ হুইচ ফ্রান্স ওয়ান্টেড টু রিট্রিভ ফ্রম দ্য জার্মানি ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের মধ্যে
কোন কোন জিনিসগুলোকে চেয়েছিল, আমাদের ফ্রান্স চেয়েছিল যে ওটাকে আমরা সে রিট্রিভ করতে চাই সমস্ত কিছু। হোয়াট ওয়াজ দ্য ইমিডিয়েট কজ অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের মধ্যে ইমিডিয়েট কজটা কি? হোয়াট ওয়াজ দ্য স্প্যান পিরিয়ড টাইম অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার? ফার্স্ট ওয়ার্ল্ডের মধ্যে কোন সময় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা হয়েছিল? এখানে ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে কি আমরা শুধুমাত্র জার্মানি কি দায়ী করতে পারি? আমরা করতে পারি এই কোশ্চেনটা খুব, ওয়াই দ্য জার্মানি ইজ দ্য অনলি রেসপন্সিবল ফর দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার? এই কোশ্চেনটা কিন্তু একটু টাফ, একটু ঘুরিয়ে কিন্তু তোমাদের পড়তে পারে। ওয়াই, তারপরে কিছু ওয়াই দ্য ইউরোপিয়ান পাওয়ার্স indulge themselves in arms races? Why the European power indulge themselves in armed races? কারণ বিকজ আর্মারি রেসটা যেটা বলা হয় অর্থাৎ সবাই যুদ্ধের করতে চায়। এখন তুমি দেখো, এখন যে বর্তমান অবস্থা তোমরা থার্ড ওয়ার্ল্ডের দিকে অনেকটা দেখো চলতে চাইছে, বা কোন দিকে যাবে তো আমরা এখনও বুঝতে পারছি না। এই যে আর্মারি রেস, কার কীরকম ক্ষমতা আছে, কার সমস্ত কিছু রয়েছে, এই অস্ত্র কেনা, উইপেন কেনা, অন্য কিছু করা, কেন ওটা যে করছিল। তারপর কেন ওদের কলোনিজম দখল করতে কেন তারা গিয়েছিল? এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য মেন রিজন বিহাইন্ড দ্য কনফ্লিক্ট অফ অস্ট্রিয়ান সার্বিয়া? অস্ট্রিয়া এবং সার্বিয়ার মধ্যে কনফ্লিক্টের কারণটা কি? হোয়াট ইজ দ্য সারাজেভো ইনসিডেন্ট? সারাজেভো ইনসিডেন্টটা কি? নেক্সট পয়েন্ট, হাউ মিলিটেন্ট টু অ্যাগ্রেসিভ ন্যাশনালিজম ওয়াজ দ্য কস্ট অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার? মিলিটেন্ট ন্যাশনালিজম মানে কি? উগ্র ন্যাশনালিজম, উগ্র জাতীয়তাবাদ। মানে আমাদের ন্যাশনালিজম জিনিসটা কি? ন্যাশনালিজম আমরা আগেও অনেকবার বলেছি, ন্যাশনালিজম কি? টু লাভ ফর দ্য সেক অফ দ্য নেশন। সেই নেশনটা, সেটাও একটা লিমিটেশন থাকা দরকার না? আমার জাতি পৃথিবীর সবার জাতির মধ্যে সবচেয়ে ভালো জাতি, দিস কল্ড, এটা যতই বেশি করতে যাবে তখনই তোমার মধ্যে কিন্তু একটা মিলিটেন্ট ন্যাশনালিজম জড়িয়ে উঠবে, যেটা কিন্তু জার্মানির মধ্যে হয়েছিল। যে মাই কাস্ট ইজ মাই ট্রাইব ইজ, এই মানে সবচেয়ে আরিয়ান, আমরা সমস্ত কিছু আবার ঊর্ধ্বে, এই যে কাজটা, এই জিনিসটা কিন্তু মিলিটেন্ট ন্যাশনালিজম এটা কিন্তু ছিল। কেন মিলিটেন্ট ন্যাশনালিজম ইজ রেসপন্সিবল ফর দ্য ফার্স্ট ওয়ার্ল্ডের ক্ষেত্রে। তারপর হচ্ছে হোয়াট অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ওয়াজ ডিফারেন্ট ইন এক্সচেঞ্জ অফ মেথডস? ইজ ইট কন্ট্যাক্ট টু সে Treaty of Versailles subjected Germany to the harshest possible condition expressed in Versailles? ভার্সাইলিস একটাই বলতে পারো, হোয়াট ইজ দ্য ভার্সাইলিস ট্রিটি? ভার্সাইলিস ট্রিটিতে জার্মানি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল? হাউ জার্মানি ইজ হার্মফুল ফর দ্য সাইনিং অফ ভার্সাইলিস ট্রিটিস? ভার্সাইলিস ট্রিটিজের জন্য সেই হার্মফুল কতটা হয়েছিল? এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের অনেকটাই কাটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যে কটা কাটিয়ে বলতে যেটা রিডিউস করা হয়েছে, কিন্তু যার মধ্যে রয়েছে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড কোশ্চেন হচ্ছে রাইজ অফ ডিক্টেটরশিপ অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ডিক্টেটরশিপ এবং সেকেন্ড ওয়ার্ল্ডের মধ্যে আমাদের মানে কেন ডিক্টেটরশিপ কি? হোয়াট ইজ কল্ড ডিক্টেটরশিপ? এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কিন্তু কেন তার উঠেছিল? ফার্স্ট কোশ্চেন, ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হু গেভ দ্য স্লোগান মেক দ্য ওয়ার্ল্ড সেফ ফর ডেমোক্রেসি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হুইচ পার্টিজ came into being and European countries after the First World War? Which two European nations were the main centers of the dictatorship after the First World War? What do you understand by the term of dictatorship? What is fascism? What is Nazism? Who are the leader of the fascism? Who are the leader of the Nazism? Why did Germany lay her claim on the province of Sutherland? What were the name of the parties from the Mussolini and the Hitler? Mussolini and Hitler এর মধ্যে যে একই কোশ্চেন বললাম, who was the leader of fascism and Nazism? তারপর হোয়াট ইজ দ্য ইমিডিয়েট কজ অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার? সেকেন্ড ওয়ার্ল্ড মধ্যে ইমিডিয়েট কজটা কি? তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য রাইট এ ব্রিফ নোট অন, যা এটা তো নেই তবু তোমরা একটু দেখে যাবে এই কোশ্চেনটা, রাইট এ ব্রিফ নোট অন জাপানিজ ইনভেশন অন চায়নাতে জাপানিজ ইনভেশনের ওর কারণটা কি? আর একটা হচ্ছে রাইট ইজ লাইফ স্কেচ অফ দ্য অ্যাডলফ হিটলারের আইডিওলজিটা, হোয়াট ইজ দ্য আইডিওলজি অফ অ্যাডলফ হিটলার? এইটাও কিন্তু আমাদের দেখে যাবে এই সমস্ত কিছু। আর discuss the brief about the dissatisfaction of the Treaty of Versailles সন্ধি, Treaty of Versailles to Germany, জার্মানির কাছ থেকে কেন ওটা ডিসস্যাটিসফ্যাকশন রইল? এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই কিন্তু দেখে যাবে। তারপরে প্রশ্ন চলে আসছে দ্য ইউনাইটেড নেশনস অ্যান্ড মেজর এজেন্সি। ইউনাইটেড নেশনস থেকে এই কোশ্চেনটা পড়ে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর একটা খুব শর্ট কোশ্চেন এসে কেউ পড়ে মনে পড়ে গেল যে লিগ অফ নেশন কখন তৈরি হয়েছিল আর ইউএনও কখন তৈরি হয়েছিল? লিগ অফ নেশন তৈরি হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর, আর আমাদের ইউএনও তৈরি হয়েছিল কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর। লিগ অফ নেশনের ব্যর্থতার ফলে ব্যাপলের জন্য আমাদের কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কিন্তু শুরু হয়েছিল সমস্ত কিছু।
ঠিক তারপর হচ্ছে লিস্ট আউট হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ দ্য ইউএনওর কি আর প্রত্যেকটার ফুল ফর্ম, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউনিসেফ, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউনেস্কো, এগুলোর প্রত্যেকটা হোয়াট ইজ দ্য ফুল ফর্ম আইএলও এবং হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ তারপর হোয়াট ইজ দ্য হেডকোয়ার্টার, প্রত্যেকটা হেডকোয়ার্টার কোথায় এবং কোন ডেটটাকে। হ্যাঁ, এগুলো শর্ট কোশ্চেন সমস্ত। যেমন সবচেয়ে প্রথম কথা কি, এই যে কম্পোজিশন এখানে বেশি কিছু নেই, ওদের রিডিউস সিলেবাস করে দেওয়া হচ্ছে, তো সেখানে কিন্তু হুইচ ডে ইজ কল্ড ইউনোডে হোয়াট ইজ দ্য ফাংশন, ইউনোটা খুব ভালো করে দেখে যেতে হবে, কারণ জেনারেল আসলে হু, তারপরে হুটা তো এখন তো সবার মুখেই রয়েছে, সবাই জানে। তো হুয়ের হেডকোয়ার্টার সমস্ত কিছু, হুয়ের কম্পোজিশনটা কি, হুয়ের ফাংশনটা কি, ইউনেস্কোটা কি, ইউনেস্কোর ফুল ফর্ম কি, ইউনেস্কোর ফাংশনটা কি, এই ওদের বেশিটা নেই, ম্যাক্সিমামটা আমাদের রিডিউস করে দেওয়া আছে। তারপরে হচ্ছে তো এই যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, হোয়াট ইজ দ্য টার্ম অফ দ্য জাস্টিস অফ দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এগুলো কিন্তু খুব ভালো করে ইম্পর্টেন্ট করতে হবে। আর নামটা লাস্ট হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট, কোন ক্ষেত্রে নন অ্যালাইন মুভমেন্ট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য নাম, হোয়াট আর দ্য মেন আর্কিটেকচার্স অফ দ্য নাম, এই কটা কোশ্চেন আছে। হোয়াট আর দ্য জওয়াহরলাল নেহরুজ রোল ফর ক্রিয়েটিং দ্য নামের জন্য জওয়াহরলাল নেহরুর রোলটা কি, আর নামের ফাংশনটি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য নাম। এই চারটে নাম থেকে সবটাই তোমাদের কাটিয়ে দেওয়া হয়েছে, সেইখানে নামটা, এই চারটে কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে। সিলেবাসটা সেটা কি ওদের জন্য উপকারী হবে বলে মনে করেন? হ্যাঁ, অবশ্যই রিডিউস অনেক উপকারী হয়েছে। রিডিউস সিলেবাস না হলে কিন্তু খুব, আবার রিডিউস সিলেবাস ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। খারাপ দিকটা তো অনেকটাই রয়েছে, কিন্তু ভালো দিকটা কি, ওদের এই এতগুলো চ্যাপ্টার কি করে তৈরি করবে সমস্ত জিনিসপত্রগুলো, প্রচুর চ্যাপ্টার, 24 মতো চ্যাপ্টার নিয়ে অ্যাবাউট, প্লাস 12 হিস্ট্রি, জিওগ্রাফিতেও প্রায় 12 মতো, মানে এতে 16 মতো, মানে মোটামুটি ওরা এখন পুরো অবস্থার মধ্যে খারাপ রয়েছে এখন সমস্ত কিছু। সেখানে তো রিডিউস সিলেবাস একটু না হলে, একই তো কোভিড সিচুয়েশন। তো এখানে যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলোকে কিন্তু যে কটা কোশ্চেন আলোচনা করলাম, সে কটা কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং এখানে এই 2+2 তোমাদের বললাম যে পলিসির মধ্যে রয়েছে 2+2+3, এই যে কোশ্চেনগুলো কিন্তু এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সেকশন বিএতে কিন্তু মনে রাখবে কিন্তু 20 নাম্বার থাকবে, সেটা কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে থাকবে। সেই কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে কিন্তু তোমাদের কিন্তু খুব মন দিয়ে করতে হবে যে 10+2 ডেতে একটা পিকচার কম্পোজিশনও থাকবে, পিকচারগুলো কিন্তু দেখে যেতে পারো, দেখে যাবে যে পিকচার কম্পোজিশন যদি এবার দিয়ে দেয় তাহলে কিন্তু কম বুঝতে হবে, পিকচারগুলোকে একটু ভালো করে দেখে যাওয়ার পর সমস্ত কিছু আসবে। আমার মনে হয় এমন কিছু খুব পিকচার কম্পোজিশন থেকে কি ধরনের কোশ্চেন, পিকচার কম্পোজিশন মানে একটা পিকচার দিয়ে দিল, আমি একটা পিকচার বলে দিল, বা সেই পিকচারের মধ্যে ফার্স্ট হচ্ছে আইডেন্টিফাই দ্য ফাউন্ডিং ফাদার্স অফ দ্য নাম, মানে নন অ্যালাইড মুভমেন্ট গিভেন ইন দ্য পিকচার। একটা চারজনের পিকচার দেওয়া হলো, যারা ফাউন্ডিং মেম্বার ছিল তাদের নামটা দিল। স্টেট এনি 2 অবজেক্টিভস অফ দ্য নাম, ওই নামে এ করবে। আর হোয়াট আর দ্য বেসিক প্রিন্সিপাল অফ দ্য নামস, নামের বেসিক প্রিন্সিপালটা কি, এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ নাম উইথ এনি 2 ফিচার্স। মানে এই একদম মানে এইভাবে চারজন ছবি তুলে সেইখান থেকে ছবি তুলে সেই জিনিসটাই করা হবে। অর্থাৎ এটা ওদের মানে বইয়ের মধ্যে থাকা ছবি তুলেই হবে, মানে এখানে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি আনকমন কিছু চলে আসে, যদি তোমরা সেটা না জানো। এবং আমার মনে হয় যদি মানে তোমাদের ধরো আশেপাশে এই সময় এই মুহূর্তে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটছে সেগুলো সম্পর্কে যদি তোমরা ওয়াকিবহাল থাকো, তাহলে যদি কোনো এই সময়কার কোনো ব্যক্তিত্বের ছবি হয়তো দিয়ে দিল, তো সেটা তোমরা নিশ্চয়ই সেটা থেকে দেয় না কেন বলো তো, ওরা ওই চ্যাপ্টারটাকে পুরো অলরেডি ওই চ্যাপ্টার থেকেই দেবে না, চ্যাপ্টারের বাইরে তো কোনো কিছু দেবে না। তাহলে এক্ষেত্রে চ্যাপ্টার কোনো ভয় নেই, এবং চ্যাপ্টারের নামটাও পরবর্তীকালে হয়তো একটা কোশ্চেন বা সেকেন্ড কোশ্চেনের নামটা থাকবে, হয়তো সেকেন্ড কোশ্চেনের নাম থেকে আমি যেটা কথাটা বললাম, নামের চারজন আর্কিটেক্টের পরবর্তীকালে নাম থেকে কোশ্চেনগুলো দেওয়া হলো, যেগুলো আমি সাজেশনে বললাম, সেইগুলি সমস্ত জিনিসপত্র। তার মানে এখানে স্যার যেটা বলছেন যে একেবারে আনকমন আসার চান্স কোনো চান্স নেই, তবে ঘুরিয়ে পড়তে হবে, কারণ কোশ্চেন যদি একটু খুঁটিয়ে পড়তে হবে, কারণ কোশ্চেন ওর মধ্যেই তো একটু যদি উলটপালট করে দেয় ওরা তো ঘাবড়ে যাবে। মানে কোশ্চেন যেভাবে তোমরা হয়তো পড়ে এসছো সেই কোশ্চেনটাই হয়তো এলো, কিন্তু একটু ঘুরিয়ে হয়তো কোশ্চেনটা দেওয়া হয়েছে। আমি বললাম না, হোয়াট ইজ দ্য প্রসেস অফ দ্য ওয়াই ইনডাইরেক্ট ইলেকশন ইজ নেসেসারি ফর দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্ট এখানে সবাই জানে ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে হচ্ছে, কিন্তু কেন নেসেসারি সেটা হয়তো পড়বে না, কিন্তু ওটা এর মধ্যে রয়েছে, ওই অংশটা কাটা নেই কিন্তু। তার মানে টেক্সটটা যেটা বারে বারে করে বলা হয় যে একটু ফুটিয়ে পড়তে হবে। এবারে মানে আমি এবারে ক্ষেত্রে দেখি মাধ্যমিকের যে কোশ্চেন, যে হিস্ট্রি কোশ্চেন আসছে সেটাও কিন্তু অনেক টাফ কোশ্চেন আসছে, কিন্তু বুকসের মধ্যে চারিদিকে একটা ভীষণ পরিমাণে আলোড়ন সৃষ্টি হয়েছে কোশ্চেন বাইরে বাইরে সমস্ত কিছু। উই ডোন্ট ওয়ান্ট টু গো দেয়ার ওইখানে, কিন্তু আমরা সেইটা থেকে একটা এক্সপিরিয়েন্স নিচ্ছি, কিন্তু এই কোশ্চেন কিন্তু টাফ হলেও কিন্তু আমাদের ভেতর থেকে যদি পড়ো তাহলে কিন্তু কোশ্চেন কিন্তু অসুবিধা কিছু হবে না সমস্ত জিনিসপত্র। তো সেই পড়ার তো কোনো বিকল্প নেই, তাই যদি তোমরা টেক্সটটা খুব ভালো করে
টেক্সটটা খুব ভালো করে পড়ো। আমি সময় এখনো আছে, বলছি টেক্সটটা খুব ভালো করে একটু পড়ো, খুঁটিয়ে টেক্সটটা পড়ে পড়লে নিতে করে পারো। টেক্সটটা খুঁটিয়ে পড়ো। কারণ 10 নম্বর থেকে যদি তোমরা ওখান থেকে মার্ক করে নিতে পারো, তাহলে তোমাদের ওই যে আগের যে শর্টফলটা ছিল সেই শর্টফলটা কিন্তু তোমরা গ্যাপ করে নিতে পারবে। কারণ এখানে তুমি 2 নম্বর কোশ্চেনের মধ্যে তুমি যদি একটু গন্ডগোল করে ফেলো, হাফ তুমি 1 তুমি পাবে, যেটা আগে তুমি পেতে না। তাই সেখানে আর সবচেয়ে প্রথমত কি নোটস অবশ্যই ফলো করবে। কি নোটস ফলো না করলে কিন্তু আইসিসিতে কিন্তু কোনো নাম্বার দেয় না। তুমি মানে বেশি লিখতে হবে এমন কিছু নয়, পয়েন্ট অনুযায়ী কি নোটস পয়েন্ট করলে যেটুকু দরকার সেটুকুই লিখবে, কোনো এক গাদা লেখার কোনো দরকার নেই। এবার সবচেয়ে এই জিনিসটা কিন্তু, যেমন আমি হেভিয়াস কর্পাস ম্যান্ডেমাস কোয়ারেন্টা যখনই তোমাদের 5টা রিড সম্বন্ধে ডিসকাস করতে, তুমি একটু করে অন্তত বলে যাবে যাতে যেটা জানে। এই একটু করে বলবে যেটা জানা আছে, তাদের লেখাটা অন্যদের লেখার তুলনায় ডিফার হবে। তাহলে সেই জিনিসটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে সমস্ত জিনিসপত্র। যে একেবারেই বলে দিচ্ছি বলে একটুখানি লিখবো অল্প, সেটাও নয়, কিন্তু একদম টোটাল মানে কি যেটুকু দরকার সেটুকু, মানে আমি যাচ্ছি না অন্য কিছু জিনিস হিসেবে। হ্যাঁ, তোমাদের তো বারে বারেই বলা হয় এই অনুষ্ঠানে যে হিস্ট্রি বা বাংলা বা জিওগ্রাফি এইসব সাবজেক্টগুলো মানে যে প্রচুর প্রচুর লিখতে হবে সেরকম তো না। এখন কনসেপ্টই পুরো বদলে গেছে। বলছেন যে যেটুকুনি বিষয় বস্তু যেটা, সেটাকে টু দ্য পয়েন্ট তোমাদেরকে একদম আনসার করতে হবে। সেখানে বাড়তি কোনো যদি তুমি কিছু লেখো তাহলে কিন্তু এক্সট্রা মার্কস তুমি তার জন্য পাবে, ক্যারি করবে না। এবং সেই বিষয়টা তোমাদের মাথায় রাখা। এবং সবচেয়ে প্রথম কথা, ওদের ওয়ার্ড লিমিট বলে দিচ্ছে না। এখন তো গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে সব ওয়ার্ড লিমিট 600 ওয়ার্ডস এর মধ্যে 10 নাম্বার কোশ্চেন করতে হবে, মানে এভরিথিং, মানে সমস্ত কিছু, মানে কোনো একদম ভয় পাবে না। ওরা কোশ্চেনগুলো পাচ্ছে, ওর মধ্যে ওয়ার্ড লিমিটটা দিয়ে দেবে। ওয়ার্ড লিমিট ওদের দেবে না, কিন্তু বাট ওদের কিনোটস তো সমস্ত কিছু দেবে। কি ওয়ার্ড লিমিট দেবে না, কিন্তু ওদের মানে কিওয়ার্ড এখন ম্যাক্সিমাম হচ্ছে কিওয়ার্ড। তুমি কিওয়ার্ডটা মেনটেন করলে তাহলেই সমস্ত জিনিসপত্র হবে। সেইটা যদি মেনটেন না করে উল্টো পাল্টা যদি যাও, তাহলেই মুশকিল হয়ে যাবে। সেদিন আমরা একটা কপি দেখছিলাম, সেই কপিটা দেখতে গিয়ে ভালো লাগলো। মানে সবসময় ক্যান কথাটা ইউজ করবে তখন যখন অ্যাকর্ডিং টু সিভিক্সের ক্ষেত্রে প্রেসিডেন্ট মে করতে পারো সমস্ত কিছু পয়েন্ট, মানে এই খাতাগুলো কিন্তু খুব ভালো করে মনে করে। হি হ্যাজ এ পাওয়ার টু অ্যাপয়েন্ট, হি অ্যাপয়েন্টস করবে না, হি হ্যাজ এ পাওয়ার টু অ্যাপয়েন্ট। এই ওয়ার্ডগুলো কিন্তু জোর দিতে হবে। যে তুমি যদি বলো মানে প্রেসিডেন্ট হ্যাজ এ পাওয়ার টু অ্যাপয়েন্ট, প্রেসিডেন্টের পাওয়ার আছে টু অ্যাপয়েন্ট, প্রেসিডেন্ট শুধুমাত্র অ্যাপয়েন্টস করা যাবে না। কিন্তু এইগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে, মনে রাখতে হবে। এইগুলো না থাকলে কিন্তু খুব মুশকিল হচ্ছে সমস্ত কিছু। ঠিক। আর আমরা তো এডুকেশন অনলাইন অনুষ্ঠানে তোমাদেরকে বিভিন্ন স্যারেরা এখানে আসেন, বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয় এবং প্রতিটা মুহূর্তে তারা তাদের এক্সপিরিয়েন্সকেও কিন্তু শেয়ার করেন যে তারা খাতা দেখতে গিয়ে কী ধরনের সমস্যাগুলো ফেস করে স্টুডেন্টসদের মধ্যে, এবং তারা সেই ঘটনাগুলো শেয়ার করার চেষ্টা করে যাতে করে তোমরা সেই বিষয়টা জেনে তোমরা উপকৃত হও, তোমরা সেগুলোকে কাজে লাগাও এবং যাতে করে তোমাদের মার্কসটা তোমরা ভালো মতোভাবে ক্যারি করতে পারো। আজকে যখন স্যার তার এক্সপিরিয়েন্সের কথা বললেন এবং বললেন যে কী করলে পর সেক্ষেত্রে তোমরা মার্কসটা ঠিকঠাক পেতে পারো। আমাদের হাতে সময় মিনিট 2-এর মতো রয়েছে, লাস্ট মিনিটে যদি কিছু বলতে চাই। হ্যাঁ, লাস্ট মিনিটে ওইটাই বলছিলাম যে তোমরা যখনই সিভিক্সের জিনিসগুলো সিভিক্স বানিয়ে লিখবে না, একদম কথা সিভিক্সে যেটুকু ওয়ার্ড দরকার সেটুকু লিখবে। এটা কিন্তু সিভিক্স কিন্তু একদমই কিন্তু তোমার মানে গল্প একদমই লেখা যাবে না সমস্ত কিছু। তো সিভিক্সে যে জিনিসটা যে ওয়ার্ডটা রয়েছে, ইমপিচমেন্ট কথাটা ইমপিচমেন্টই কথা রয়েছে, তুমি কখনো কিন্তু ইমপিচমেন্টের জায়গায় রিমুভড বা রিজাইন্ড এই সমস্ত ওয়ার্ডগুলো তুমি কিন্তু ইউজ করতে পারবে না। ইমপিচমেন্ট কথাটাই কিন্তু ইমপিচমেন্ট লিখতে হবে সমস্ত কিছু, ঠিক আছে? যেমন স্পিকারের ক্ষেত্রে আবার তুমি ইমপিচমেন্ট করে দেবে সেটা কিন্তু নয়, স্পিকারের ক্ষেত্রে সেখানে রিমুভ করা যাবে। মানে যার যেরকম যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো কিন্তু সিভিক্সের ক্ষেত্রে ভালো করে বলে। এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সেখানেও কিন্তু কলেজিয়াম যখন তুমি কম্পোজিশনের এতে আসবে তখন কলেজিয়াম ওয়ার্ডটা কিন্তু অবশ্যই কিন্তু দিতে হবে। যে কলেজিয়াম ওয়ার্ডটাকে না দিলে কিন্তু জিনিসটা কেটে দেবে, মানে এই জিনিসটা কিন্তু মনে করতে হবে। টেনিয়র কথাটা লিখবে, টার্ম বা টেনিয়র, অন্য কিছু তুমি এতে লিখতে হবে না। টাইম পিরিয়ড এই কথাটা কিন্তু লেখা যাবে না, টেনিয়র বা টার্ম পিরিয়ড এই কথাটা লিখতে হবে সমস্ত কিছু, নাহলে কিন্তু নাম্বারটা কিন্তু ওখানে কিন্তু মাইনাস করবে। এই যে টার্মগুলো কিন্তু অবশ্যই খেয়াল রেখো, এই খেয়াল না রাখলে কিন্তু খুব মুশকিল হচ্ছে। এবং এই যে হিস্ট্রির যে পার্টটা রয়েছে সেখানে আমাদের যেটুকুনি সময় আছে আপনি যদি একটু বলে দেন যে কোন পোর্শনটা স্টুডেন্টরা আগে অ্যাটেম্প করবে। না দেখুন, সবচেয়ে প্রথম কথা কোন পোর্শনটা ফার্স্ট হচ্ছে তোমাদের একদমই প্রথমে যে কোশ্চেন সেই কোশ্চেনটা আগে অ্যাটেম্প করে, যেগুলো 1 নাম্বার যেগুলো আছে, কারণ 1 নাম্বার এখানেই শেষ করতে হচ্ছে কারণ আমাদের সময় প্রায় শেষ। আমার দর্শক বন্ধুদের, আমাদের ছোট ছাত্রছাত্রী বন্ধুদেরকে অবশ্যই বলতে চাইবো তোমরা কিন্তু অবশ্যই স্যারের এই টিপসগুলো তোমরা ভালো করে মাথায় রাখো এবং সেইভাবে যেটুকুনি সময় আছে বইটা একটু থরলি পড়ার চেষ্টা করো। আশা করি তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। আজকের মতো এই পর্যন্ত। এডুকেশন অনলাইন প্রত্যেকদিন সকাল 9টা বেজে 40 মিনিটে নিয়ে উপস্থিত থাকবো। তোমরাও আমাদের সঙ্গে থেকো, ভালো থেকো। নমস্কার।